নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য এঁচোড়ের একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম এঁচোড়ের কোপ্তা। চলো তাহলে রান্নাঘরে গিয়ে আমরা রান্নাটাকে শুরু করে দিই। এখানে 500 গ্রামের মতো এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি। সাথে দিচ্ছি দুটো আলু, এটা কিন্তু মিডিয়াম সাইজের আলু, আর দিচ্ছি হাফ চামচের মতো নুন। এখন 1.5 কাপ জল দিয়ে আমরা প্রেসারের ঢাকাটাকে বন্ধ করে দুটো সিটি মেরে নেব। চলো সিটিটা মেরে তারপরে তোমাদের সামনে আবার ফেরত আসছি। দেখো এঁচোড়টা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। এইরকম অবস্থা পর্যন্তই কিন্তু সেদ্ধ করে নিতে হবে, গলে গেলে কিন্তু ভালো লাগবে না। এই যে আলুটাও বেশ সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আলু আর এঁচোড়টাকে আমি একসঙ্গে একটু চটকে নেব। একটু চটকানোর পরে কিন্তু আমি এর মধ্যে কিছু মশলা দেব, সেই জন্য আমি এখন রাফলি চটকাচ্ছি, পরে কিন্তু একবারে চটকাবো। দেখো সমস্ত এঁচোড় কিন্তু বেশ সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এটাকে তোমরা কিন্তু মিক্সিতে নিয়েও পেস্ট করে নিতে পারো, তবে আমি বলবো মিক্সির পেস্টের থেকে হাত দিয়ে চটকালে কিন্তু সেটার টেস্টটা অনেক ভালো হয়। এর মধ্যে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো ধনে গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি, হাফ চামচেরও কম নুন, 1/4 চামচেরও কম ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো আদা পেস্ট, 2 চামচের মতো ময়দা কিন্তু আমি খুব বেশি দেব না, তাহলে কিন্তু টেস্টটা একটু গন্ডগোল হয়ে যায়। অল্প পরিমাণেই ময়দা দিতে হবে। দেখো এখন সমস্ত উপকরণ দিয়ে আমরা কিন্তু এঁচোড় আর আলুটাকে ভালো মতো মেখে নেব, আর এই অবস্থাতেই কিন্তু সুন্দর বাইন্ডিং হয়ে যাবে। এর থেকে বেশি ময়দার কিন্তু একেবারেই দরকার নেই। তোমরা দেখতে থাকো আমি কিভাবে চটকে মাখছি এবং কিভাবে সুন্দর করে বাইন্ড হয়ে যাচ্ছে। দেখো পুরো মাখাটা কিন্তু একদম কমপ্লিট। এখন ছোট ছোট করে বলের আকারে আমরা কিন্তু কোফতাগুলোকে গড়ে নেব। এইভাবে করে সমস্ত কোফতাগুলো আমরা কিন্তু তৈরি করে নেব। এইভাবে যদি তোমরা কোফতাগুলোর মধ্যে ময়দা দাও তাহলে দেখবে একটা কোফতাও কিন্তু ভেঙে যাবে না ভাজার সময়, আর ঝোলের মধ্যেও কিন্তু ঠিক একদমই কোফতাগুলো ঠিক ভাজার সময় যেরকম ছিল সেরকমই থাকবে। দেখতেই পাচ্ছ সমস্ত কোফতা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা কারির জন্য মশলা তৈরি করব। একটা বাটির মধ্যে আমি 1.5 চামচের মতো আদা বাটা নিয়ে নিচ্ছি, 1 চামচের মতো ধনে গুঁড়ো দিলাম, হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, 1/4 চামচ চিনি, হাফ চামচের মতো নুন। এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত মশলাগুলোকে কিন্তু গুলে রেখে দেব। এটাকে একপাশে সরিয়ে রেখে দেব, পরে এটাকে আমি ব্যবহার করব। কড়াতে আমি হাফ কাপের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তোমরা চাইলে কিন্তু হোয়াইট অয়েলেও রান্নাটা করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি সমস্ত কোফতাগুলো কিন্তু ভেজে নেব। আর একসাথে খুব বেশি কোফতা কিন্তু দিতে যাবে না, তাহলে কিন্তু অনেক সময় ভাজতে অসুবিধা হয়। 3টে বা 4টের বেশি কোফতা কিন্তু কখনোই তেলের মধ্যে ছাড়তে যেও না। মিডিয়াম ফ্লেম করে আমরা কিন্তু সমস্ত কোফতাগুলোকে ভেজে নেব এবং উল্টে পাল্টে কিন্তু ভাজতে হবে। একটা দিক ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আলতো হাতে অপর দিকটা ভেজে নিতে হবে। চলো তাহলে আমি সমস্ত কোফতাগুলোকে ভেজে নিই, তারপরে আমি তোমাদের সামনে আবার ফেরত আসছি। দেখো সমস্ত কোফতা কিন্তু ভাজা হয়ে গেছে এবং একটাও কিন্তু ভেঙেও যায়নি। একটা বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ওই আলুটাকেও কিন্তু আমি তেলের মধ্যে ভেজে নিলাম। আমি যেহেতু তেলটা সব উঠিয়ে রাখবো, খুব কম পরিমাণ তেল দিয়েই কিন্তু কোফতার কারিটা বানাবো, আর বেশি তেলে ভাজলে পারে আলুগুলো বেশ সুন্দর করে প্রপারলি ভাজা হবে। সেই জন্যই কিন্তু আলুটা আমি বেশি তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। দেখো আলুটা কিন্তু বেশ সুন্দর প্রপারলি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা অন্য কড়া ব্যবহার করব। এখান থেকে সামান্য পরিমাণে তেল আমি অন্য কড়াতে দিয়ে দিলাম।
ফোড়ন হিসেবে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতাকে দিচ্ছি, সাথে দিচ্ছি হাফ চামচের মতো জিরে। ফোড়নটা 10 সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি মশলার পেস্টটাকে দিয়ে দেব। ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। চলো এবার যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেইটাকে তেলের মধ্যে দিয়ে দিই। মশলার পেস্টটাকে কিন্তু তেলের মধ্যে দেওয়ার পরে বেশ সুন্দর করে ভাজতে হবে এবং ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই মিডিয়ামে দিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু বাড়ানো থাকলে সমস্ত পুড়ে যাবে মশলা। দেখো আমি দুটো টমেটোকে মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম, সেই পেস্টটাকেও কিন্তু আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম। মশলাটা যখন আমরা কষাবো তখন কিন্তু অনবরত স্প্যাচুলাটা চালিয়ে যাব। দেখো মশলার থেকে কিন্তু অলরেডি আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে এই নয় যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি কিন্তু মশলা কষানোর সময় অল্প অল্প করে জল দিয়ে মশলা কষাই। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলোকে কিন্তু আমি শুধু ভেজে নিয়েছিলাম, মশলার মধ্যে দিলাম, তাতে কিন্তু মশলার যে রসটা সেটা কিন্তু আলুর মধ্যে ঢুকে যাবে এবং আলুগুলো খেতেও ভালো হবে, আর এইভাবে করতে করতে আলুটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি 2 চামচের মতো দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা কিন্তু কষাটার মধ্যে দিয়ে দিলাম। আর যখন আমি কষার মধ্যে দই মিক্স করব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই স্লো করে দিতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যাবে, ছানা কেটে যাবে। দেখো এর মধ্যে আমি একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণে জল দিচ্ছি, পরে কিন্তু আমি ঝোলের জন্য গরম জল আবার দেব। 5 মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব। দেখো 5 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম, মশলাটা বেশ সুন্দর কিন্তু কষে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মশলার থেকে কিন্তু তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দেব, আর জল যেটা ব্যবহার করব সেটা কিন্তু আমি এঁচোড় আর আলু যে সেদ্ধ করেছিলাম সেই জলটাই কিন্তু এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি, কারণ এই জলটার মধ্যে কিন্তু এঁচোড়ের সমস্ত গুণাগুণ রয়েছে, সেই জন্য কখনোই কিন্তু এই জলটা ফেলে দেবে না। ঝোলের সময় কিন্তু এই জলটা তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো। সাথে আরেকটু ঝোলের দরকার, কোফতা যেহেতু ঝোল কিন্তু টেনে নেবে, সেই জন্য আরেক কাপের মতো জল আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এখন আলুটাকে কিন্তু আমরা সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ করার জন্য আমরা কিন্তু 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। আলুটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু ভালো মতো ফুটে গেছে। এখন আমি যে কোফতাগুলো ভেজে রেখেছিলাম সেই কোফতাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এখন কোফতা দেওয়ার পরে কিন্তু আমরা খুব বেশিক্ষণ সময় ধরে ফোটাবো না, 5 মিনিটের মতো ফোটালেই কিন্তু যথেষ্ট, কারণ এঁচোড় আর আলু দুটোই কিন্তু নরম জিনিস, সেই জন্য বেশিক্ষণ ধরে ফোটানোর কোনো দরকারই নেই। আমরা এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পরে ঢাকাটা খুলে দেব। দেখো ঢাকাটা খুলে দিলাম, বেশ সুন্দর কিন্তু এঁচোড়ের কোফতাগুলো ফুলে ফুলে উঠেছে। আর এই রকম করে ঝোল কিন্তু অবশ্যই রাখবে, না হলে কিন্তু সমস্ত ঝোল টেনে নেবে, আর ঝোল ছাড়া কিন্তু কোফতা ভালো লাগে না। দেখতেই পাচ্ছ সমস্ত কোফতাগুলো কিন্তু ভেঙে যায়নি, একদম একই রকম রয়ে গেছে। আর নিরামিষ রান্না তো এর মধ্যে একটু ঘি কিন্তু দিতেই হবে, আর গরম মশলা তো আমি প্রথমে দিয়েছিলাম, সেই জন্য কিন্তু এখন আর আমার গরম মশলার দরকার নেই। এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পরে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে এইভাবেই আমি স্ট্যান্ডিংয়ে অন্ততপক্ষে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে কিন্তু আমি গরম গরম কোফতাটাকে সার্ভ করে দেব। কেমন লাগলো আমার রেসিপিটা? দেখেছো তো নিরামিষ রান্না হিসেবে কতটা ভালো, এবং পাতে পড়লে সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। এই দেখো তৈরি হয়ে গেছে এঁচোড়ের কোফতা। কতটা লোভনীয় লাগছে দেখতে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর টেস্ট নেওয়ার জন্য এই রেসিপি ফলো করে একবার কিন্তু বানিয়ে ফেলো চটপট করে, রুটি পরোটার সাথেই বলো বা গরম গরম ভাতের সাথেই বলো, এই রেসিপিটা কিন্তু সবসময় হিট। আর এঁচোড়ের দিনে আমরা তো এঁচোড়ের ডাল না খাই, এঁচোড় দিয়ে ডাল খাই। একবার একটু এরকম কোফতা বানিয়ে দেখো, সত্যি ভালো লাগবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব, ততক্ষণের জন্য সবাইকে টাটা।